নিট পরীক্ষার জন্য ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধানের ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ জরুরি। তো চলুন এই আলোচনাতে আমরা এর একদম বেসিক ব্যাপারগুলো পরিষ্কার করে নিই, কেমন? হ্যালো নিট পরীক্ষার্থীরা। তো আজকে আমরা কি দেখতে চলেছি এক ঝলকে দেখে নিই। প্রথমে জানব তড়িৎ আধান আসলে কি, তারপর দেখব এই আধান কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর কোন কোন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। সেকশন 3তে থাকছে আধানের 3টি মৌলিক ধর্ম, আর শেষে আমরা এর একক আর বলের প্রাথমিক সূত্র নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। তড়িৎ আধান কি? এর ইতিহাস কিন্তু অনেক পুরনো, প্রাচীন অ্যাম্বার থেকে একেবারে আধুনিক ফিজিক্স পর্যন্ত। ভাবুন তো একবার, সেই 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের থেলস অফ মিলেটাস প্রথম লক্ষ্য করেন যে পশম দিয়ে অ্যাম্বারকে ঘষলে সেটা ছোট ছোট হালকা জিনিসকে আকর্ষণ করছে। আচ্ছা, গ্রিক ভাষায় এই অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন, আর ঠিক ওইখান থেকেই কিন্তু আজকের ইলেকট্রিসিটির শব্দটা এসছে। এর অনেক অনেক পরে 1700 দশকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম 2 ধরনের আধানের নাম দেন, পজিটিভ আর নেগেটিভ। তাহলে এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ জিনিসটা ঠিক কি? দেখুন, এটা হলো পদার্থের মৌলিক কণাগুলোর একদম ভেতরের, মানে অন্তর্নিহিত ধর্ম। ঠিক যেমন ভর একটা ধর্ম, এটাও তেমনই একটা ধর্ম। আর এই ধর্মের কারণে কণাগুলো একে অপরের উপর একটা বল প্রয়োগ করে, যাকে আমরা বলি তড়িৎ বল। আর এর মূল নিয়মটা কিন্তু ভীষণ সহজ। একই রকম চার্জ, মানে ধরুন দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ চার্জ, এরা সবসময় একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, মানে বিকর্ষণ করে। আর উল্টো দিকে আলাদা ধরনের চার্জ, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এরা একে অপরকে নিজের দিকে টানে, অর্থাৎ আকর্ষণ করে। বেশ, এবার আসা যাক আমাদের সেকশন 2তে। এখানে আমরা দেখব আধান কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর কোন কোন পদার্থের কি ভূমিকা, মানে বস্তুগুলো ঠিক কিভাবে চার্জড হয়। চলুন একটা ক্লাসিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। একটা কাঁচদণ্ড আর এক টুকরো রেশম। প্রথমে দুটোই কিন্তু নিস্তড়িৎ, কারণ দুটোর মধ্যেই প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। এবার যখন এদের একে অপরের সাথে ঘষা হয়, তখন কি হয়? কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন লাফ দিয়ে রেশমের কাপড়ে চলে যায়। ফলে কাঁচদণ্ডটা ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জড হয়ে গেল, আর রেশম সেই বাড়তি ইলেকট্রনগুলো পেয়ে নেগেটিভ চার্জড হয়ে গেল। এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো, কোনো নতুন চার্জ কিন্তু তৈরি হয়নি, শুধু ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে। আচ্ছা, এই চার্জ চলাচলের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, পরিবাহী আর অন্তরক। পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, যারা বেশ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। তাই এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলে যায়, যেমন ধরুন ধাতু, মাটি বা আমাদের শরীর। অন্যদিকে অন্তরকের মধ্যে ইলেকট্রনগুলো পরমাণুর সাথে খুব শক্ত করে বাঁধা থাকে, তাই এরা বিদ্যুৎ প্রবাহে অঞ্চম বাধা দেয়, যেমন কাঁচ, প্লাস্টিক বা কাঠ। এইবার আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, সেকশন 3, আধানের 3টি মৌলিক ধর্ম। পরীক্ষার জন্য এই অংশটা খুব ইম্পর্ট্যান্ট, তাই চলুন মনোযোগ দিয়ে দেখি চার্জের মূল নিয়মগুলো কি কি। প্রথম ধর্মটা খুব সোজা, একে বলা হয় আধানের যোজ্যতা। দেখুন, আধান একটা স্কেলার রাশি, মানে শুধু মান আছে, কোনো দিক নেই। তাই কোনো সিস্টেমে মোট চার্জ বের করতে হলে শুধু ওর ভেতরের সব চার্জকে বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ করে দিলেই হবে। নিটের জন্য একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যোগ করার সময় কিন্তু প্লাস বা মাইনাস চিহ্নটা ঠিকঠাক ব্যবহার করতেই হবে। দ্বিতীয় ধর্মটা হল আধানের সংরক্ষণ সূত্র। সূত্রটা বলছে একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেমের, মানে এমন একটা সিস্টেম যেখান থেকে চার্জ বাইরে যেতেও পারে না বা বাইরে থেকে ভেতরেও আসতে পারে না, তার মোট চার্জ সবসময় একই থাকবে, মানে ধ্রুবক। সোজা কথায় চার্জকে তৈরি বা ধ্বংস করা যায় না, শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে পাঠানো যায়। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং ধর্ম হল আধানের কোয়ান্টায়ন। এর মানে হল প্রকৃতিতে যে কোনো চার্জের পরিমাণ একটা নির্দিষ্ট বেসিক ইউনিটের পূর্ণ সংখ্যার গুণিতক হবে, মানে চার্জ সবসময় প্যাকেটে প্যাকেটে আসে, ভাঙা বা ভগ্নাংশ হিসেবে নয়। এই বেসিক ইউনিট বা মূল একককে আমরা দিয়ে লিখি। ব্যাপারটা বুঝতে একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, একটা ডট ডট দিয়ে আঁকা লাইন, দূর থেকে দেখলে ওটাকে একটা সলিড অবিচ্ছিন্ন লাইন বলেই মনে হয়, তাই না?
কিন্তু কাছে গেলেই বোঝা যায় ওটা আসলে আলাদা আলাদা ডট দিয়ে তৈরি। চার্জের ব্যাপারটাও ঠিক তাই। বড় স্কেলে বা ম্যাক্রোস্কোপিক লেভেলে চার্জকে অবিচ্ছিন্ন মনে হলেও মাইক্রোস্কোপিক লেভেলে গেলেই দেখা যায় ওটা আসলে ইলেকট্রনের মতো আলাদা আলাদা প্যাকেটের সমষ্টি। এই কোয়ান্টায়নের পুরো কনসেপ্টটাকে একটা ছোট্ট ফর্মুলায় নিয়ে আসা যায়। Q = NE। এখানে Q হলো মোট চার্জ, N হলো একটা পূর্ণ সংখ্যা যেমন প্লাস বা -1, 2, 3 যা খুশি হতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। আর E হলো ওই চার্জের বেসিক ইউনিট। অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা কিন্তু মাস্ট। আচ্ছা, এবার আমাদের আলোচনার শেষ সেকশন 4, একক এবং বলের সূত্র। এখানে আমরা দেখব চার্জকে কিভাবে মাপা হয় আর এর শক্তি ঠিক কতটা। চার্জের এসআই একক হল কুলম্ব, যাকে আমরা সি দিয়ে লিখি। কিন্তু মজার ব্যাপার হলো 1 কুলম্ব আসলে অনেক বড় একটা একক। তাই বাস্তবে কাজ করার সুবিধার জন্য আমরা প্রায় মাইক্রোকুলম্ব বা মিলিকুলম্বের মতো ছোট একক ব্যবহার করে থাকি। আর সেই যে আমরা মূল একক বা বেসিক ইউনিট এর কথা বলছিলাম, তার মানটা হল 1.602 × 10⁻⁻19 কুলম। এটা একটা ইলেকট্রন বা একটা প্রোটনের চার্জের সমান। এই ভ্যালুটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। একটা অসাধারণ কথা আছে, মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ বলের শক্তি অপরিসীম। চলুন দেখি কথাটা কতটা সত্যি। শুধু দুটো প্রোটনের মধ্যেকার তড়িৎ বল আর মহাকর্ষ বলের অনুপাত শুনলে অবাক হবেন, প্রায় 10⁻36। মানে 1-এর পিঠে 36টা শূন্য। ভাবা যায়? এই বিশাল সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে তড়িৎ বল প্রকৃতির অন্যতম শক্তিশালী বলগুলোর এক। তাহলে চলুন নিটের জন্য যা যা মনে রাখতেই হবে সেগুলো একবার ঝালিয়ে নিই। প্রথমত, চার্জ শুধু ইলেকট্রনের মাধ্যমে ট্রান্সফার হয়, তৈরি হয় না। দ্বিতীয়ত, 3টি মূল ধর্ম যোজ্যতা, সংরক্ষণ আর কোয়ান্টায়ন মাথায় রাখতেই হবে। তৃতীয়ত, ওই কি ফর্মুলাটা Q = NE। আর সব শেষে তড়িৎ বল যে প্রকৃতির অন্যতম শক্তিশালী বল, সেটাও ভুললে চলবে না। সব তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যদি চার্জ এভাবে প্যাকেটে প্যাকেটে আসে আর এদের মধ্যেকার বল এতই শক্তিশালী হয়, তাহলে কুলম্বের সূত্র ঠিক কিভাবে দুটো বিন্দু আধানের মধ্যে বলের পরিমাণটা হিসেব করে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব আমাদের পরের আলোচনাতে। এই আলোচনাটি সহায়ক মনে হলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আরও পদার্থবিদ্যার বিষয়বস্তু পাওয়ার জন্য।